এই শহরের সব মানুষের শরীরে হঠাৎ অদ্ভুত এক পরজীবী বাসা বাঁধতে শুরু করে। দেখতে দেখতে সব মানুষগুলো এক একটা মানুষকে খুব প্রাণীতে পরিণত হয়। এখন কে যে ভালো মানুষ আর কে যে খারাপ তা কিন্তু বাইরে থেকে দেখে একেবারেই বোঝা যায় না। তো এখন এই সিচুয়েশনে মানুষ কিভাবে সার্ভাইভ করে সেটাই দেখবো আমাদের আজকের গল্পে। তো গল্পের শুরুতেই দেখা যায় অদ্ভুত কিছু প্রাণী সমুদ্রের তলদেশ থেকে বের হয়ে শহরের চারিদিকে ছড়িয়ে পড়ছে। ভয়ঙ্কর এসব প্রাণীগুলোর নাম প্যারাসাইট। তো এই প্যারাসাইটগুলোর মধ্য থেকে একটা প্যারাসাইট একজন ঘুমন্ত লোকের কানের মধ্যে ঢুকে যায়। লোকটা প্রথমে কিছুটা ছটফট করলেও কিছুক্ষণ পর আবারও স্বাভাবিকভাবে ঘুমিয়ে পড়ে। তো যাই হোক, সিনচি নামের এই ছেলেটার কাছেও ওই দিন রাতে একটা প্যারাসাইট আসে, কিন্তু ওই সময় সিনচির কানে ইয়ারফোন থাকায় প্যারাসাইটটা তার কানে ঢুকতে পারে না। তাই প্যারাসাইটটা তার নাক দিয়ে ঢোকার চেষ্টা করে, কিন্তু সিনচি ঘুমের মধ্যে তার টের পেয়ে সেটাকে একটা সাধারণ পোকা ভেবে ছুঁড়ে ফেলে দেয়। তারপর সে প্যারাসাইটটাকে মারতে গেলেই সেটা তার হাতে ছিদ্র করে ভেতরে ঢুকে যায়, কিন্তু প্যারাসাইটটা শরীরের ভেতরে চলে যাওয়ার আগেই সিনচি তার হাত সুতা দিয়ে বেঁধে ফেলে, যার ফলে প্যারাসাইটটা হাতের মধ্যেই আটকে যায়। ওই সময় তার চিৎকার শুনে সিনচির মা তার রুমে চলে আসে, কিন্তু তখন তার মা তার হাতে প্যারাসাইট প্রবেশের কোনো চিহ্নই খুঁজে পায় না। পরদিন সকাল থেকে সিনচির হাতে অদ্ভুত কিছু অনুভূতি হতে শুরু করে। এরপর সেই লোকটাকে দেখা যায় গতরাতে, যার কানে একটা প্যারাসাইট ঢুকে গিয়েছিল। লোকটা হঠাৎ তার স্ত্রীর সামনে গিয়ে দাঁড়ায়, আর ভয়ঙ্কর দেখতে প্যারাসাইটটা তার মাথা খুলে চোখের পলকে তার স্ত্রীর মাথা খেয়ে ফেলে। পরদিন সিনচি স্কুলে গেলে তার গার্লফ্রেন্ড হঠাৎ তার মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করে। এমনকি সিনচি নিজেও লক্ষ্য করে তার হাতে অদ্ভুত কিছু শক্তি চলে এসেছে। সে এতে অনেকটা ঘাবড়ে যায়, তাই সে বাড়িতে এসে তার ওই হাতটা কেটে ফেলতে চাইলে প্রথমবারের মতো তার হাতে থাকা প্যারাসাইটটা ভয়ঙ্কর রূপে তার সামনে চলে আসে। এই প্যারাসাইটের নাম হলো মিকি। যেহেতু সিনচি ইনফেক্ট হওয়ার সময় তার হাতে একটা ফিতে বেঁধেছিল, তাই মিকি তার শরীরের ভেতর বেশি দূর এগোতে পারেনি। ফলে মিকি শুধুমাত্র এখন তার ওই হাতটাকে নিয়ন্ত্রণ করছে। এখানে মিকি সিনচির সাথে কথা বলে। সে সিনচিকে রিকোয়েস্ট করে যেন সে তার ওই হাতটার কোনো ক্ষতি না করে, কারণ মিকি তো একটা প্যারাসাইট, আর প্যারাসাইটটা তো হোস্টের সাহায্য ছাড়া বাঁচতে পারবে না। তো এরপর সিনচিও মিকির সাথে কথা বলতে শুরু করে, আর আস্তে আস্তে তাদের দুজনের মধ্যে বেশ ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়ে যায়। তো এরপর মিকি সিনচির বই পড়তে শুরু করে, এমনকি ল্যাপটপ ইউজ করে, যাতে করে সে মানুষের জীবনযাপনের পদ্ধতি জানতে পারে। অন্যদিকে শহরে ছড়িয়ে পড়া বাকি প্যারাসাইটরা মানুষ মেরে খেতে শুরু করে। পরদিন স্কুল থেকে ফেরার পথে মিকি সিনচিকে টেনে একটা রেস্টুরেন্টের মধ্যে নিয়ে যায়, কারণ ওই রেস্টুরেন্টের ভেতর একটা প্যারাসাইট মানুষ মেরে খাচ্ছিল। আসলে প্যারাসাইটরা তাদের আশেপাশে অন্যান্য প্যারাসাইটদের উপস্থিতি বুঝতে পারে। লোকটা সিনচিকে দেখে ভাবে সেও হয়তো একটা প্যারাসাইট, তাই সে সিনচিকে মানুষের মাংস খেতে দেয়। কিন্তু যখন ওই প্যারাসাইটটা বুঝতে পারে যে সিনচি পুরোপুরি ইনফেক্টেড না, অর্থাৎ শুধুমাত্র তার এক হাত প্যারাসাইটের নিয়ন্ত্রণে রয়েছে, তখন সে নিজেই সিনচিকে খাওয়ার জন্য এগোয়। আর ওই সময় মিকি সিনচিকে বাঁচানোর জন্য সেই প্যারাসাইটের সাথে যুদ্ধ করে, এবং এক পর্যায়ে মিকি ওই প্যারাসাইটটাকে মেরে ফেলে। এদিকে যতই দিন যেতে থাকে মানুষের উপর প্যারাসাইটের আক্রমণ ততই বেড়ে যায়। তারা একের পর এক মানুষকে শেষ করতে থাকে, কিন্তু সরকার কোনোভাবেই বুঝতে পারে না যে এই মানুষগুলো আসলে কিভাবে মারা যাচ্ছে। তো একদিন সিনচি মিকিকে প্রশ্ন করে, তুমি কেন তোমার সাথীদের বলছো না তারা যেন মানুষদের না খায়? মিকি তখন বলে, মানুষও তো পশু পাখির মাংস খায়। মানুষের খাদ্য যেমন পশু পাখি, ঠিক তেমনি আমাদের প্যারাসাইটদের খাদ্য হলো মানুষ। তো যাই হোক, পরদিন ক্লাসে মিকি টের পেয়ে যায় যে তার আশেপাশে কোনো এক প্যারাসাইট রয়েছে, আর সে এটা সিনচিকে জানায়। এবং সিনচি এটা জেনে অবাক হয় যে ওই প্যারাসাইট আর কেউই নয়, বরং তার ক্লাসেরই টিচার। ওইদিকে ওই টিচারও বুঝে ফেলে যে সিনচির মধ্যেও একটা প্যারাসাইট ভর করেছে। তো ক্লাস শেষে ওই টিচার সিনচিকে জানায় সে এখানে কারো ক্ষতি করতে আসেনি, সে শুধুমাত্র মানুষের মধ্য থেকে তাদের জীবনযাপনের পদ্ধতি জানার চেষ্টা করছে। এরপর ওই টিচার সিনচির সাথে আরও দুজন প্যারাসাইটে দেখা করায়। এদের মধ্যে একজন ছিল পুলিশ অফিসার এবং আরেকজন তারই স্টুডেন্ট। কিন্তু অবাক করা বিষয় হলো টিচারের মধ্যে থাকা প্যারাসাইটের হাজবেন্ড হলো পুলিশের মধ্যে থাকা প্যারাসাইটটা, আর খুব শীঘ্রই তারা বাবা মা হতে চলেছে। তবে তাদের বাচ্চা রক্ত মাংসের গড়া মানুষের বাচ্চাই হবে, কেননা তাদের মধ্যে প্যারাসাইট ভর করলেও আসলে তারা দুজন তো রক্ত মাংসে গড়া মানুষ। তারা মূলত সব প্যারাসাইটদের একত্র করে পৃথিবীতে প্যারাসাইটের রাজত্ব করতে চাচ্ছিল, আর এই কারণেই সব মানুষদেরকে একে একে ধ্বংস করে ফেলাই তাদের একমাত্র উদ্দেশ্য। এখানে টিচার সিনচিকে তাদের গ্রুপে যুক্ত হতে বলে, কিন্তু সিনচি তাদের এই প্রস্তাবে রাজি হয় না, কারণ তার হাত প্যারাসাইট আক্রমণ করলেও তার মস্তিষ্ক এখনও সুরক্ষিত, তাই সে এই পৃথিবীতে প্যারাসাইটদের বাঁচিয়ে রাখতে চায় না। তো পরদিন ওই প্যারাসাইটওয়ালা পুলিশ অফিসার সিনচির সাথে দেখা করতে আসে। আসলে সে কোনোভাবে জানতে পারে রেস্টুরেন্টে থাকা প্যারাসাইটটাকে সিনচি এবং মিকি মিলে মেরে ফেলেছে, আর সেই প্রতিশোধ নিতেই ওই পুলিশ অফিসারটা সিনচিকে মারার জন্য আসে।
কিন্তু মিকি এটা বুঝে ফেলে এবং সে সিনচিকেও সতর্ক করে দেয়। আর ওই পুলিশ অফিসার তাদের উপর অ্যাটাক করলে মিকিও ফাইট ব্যাক করে এবং ওই স্পটেই পুলিশ অফিসারকে তারা মেরে ফেলে। কিন্তু পুলিশ অফিসারের মধ্যে থাকা প্যারাসাইটটা তখনও মরেনি। ওই প্যারাসাইটটা তার শরীর থেকে বের হয়ে রাস্তায় এক মহিলার শরীরে ঢুকে পড়ে। আর সেই মহিলার কেউই নয়, বরং সে ছিল সিনচির মা। সে বাড়ি ফিরে হঠাৎ অদ্ভুত ব্যবহার করতে শুরু করে। রাতে সে সিনচিকে মারার জন্য তার দিকে এগোয়। আর এই অবস্থা দেখে সিনচি হতভম্ব হয়ে যায়, কারণ সে বুঝে গিয়েছিল এবার আর তার মাকে কোনোভাবেই বাঁচানো সম্ভব নয়। এদিকে মিকি সিনচিকে বাঁচানোর জন্য তার মাকে উল্টো অ্যাটাক করতে চাইলে সিনচি তাকে বাধা দেয়। সে মিকিকে বলে, তুমি আমার মাকে কোনোভাবেই আঘাত করবে না, না হলে আমিও তোমাকে কেটে ফেলবো। কিন্তু দেখা যায় সিনচির মায়ের মাথা আস্তে আস্তে খুলে যায়, ঠিক বাকি প্যারাসাইটগুলোর মতো। চোখের পলকেই সে সিনচির বুকে আঘাত করতেই সিনচি সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তার প্রচুর রক্তক্ষরণ হতে শুরু করে। তবে পরদিনই সে আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, কিন্তু তখন সে তার মাকে কোথাও খুঁজে পায় না। তখন মিকি জানায় সিনচিকে পুনরায় বাঁচিয়ে তোলার জন্য মিকির শরীরের সেল সিনচির শরীরে দিতে হয়েছে। আর এই কারণেই সিনচির পুরো শরীরে এখন মিকির সেল ছড়িয়ে পড়েছে। ফলে সিনচি এখন বাকিদের মতো পুরোপুরি ইনফেক্টেড। কিন্তু সিনচির ভাগ্য অনেক ভালো, কারণ মিকি বাকি প্যারাসাইটগুলোর মতো খারাপ নয়। তো এরপর সিনচি ও মিকি মিলে তার মাকে খুঁজতে বের হয়। সিনচি যে কোনো মূল্যে তার মাকে ফিরে পেতে চায়। এদিকে সরকার শহরে এত মানুষের মৃত্যুর পেছনের আসল রহস্য খুঁজে বের করতে হিউম্যান লাইফ প্রোটেকশন নামে একটা মিশন শুরু করে, কিন্তু তাতে কোনো রকম লাভ হয় না। তো সিনচি তার মাকে শেষমেশ খুঁজে না পেয়ে ওই টিচারের সাথে দেখা করে, কেননা সিনচি ধারণা করছিল যেহেতু তার মা ওই প্যারাসাইটটা দ্বারা ইনফেক্টেড, যা দ্বারা পুলিশ অফিসার ইনফেক্টেড ছিল, সুতরাং তার মা নিশ্চয়ই এখন ওই পুলিশ অফিসারের বাড়িতেই রয়েছে। তাই সে তার টিচারের কাছে ওই পুলিশ অফিসারের বাড়ির ঠিকানা জানতে চায়, কিন্তু টিচার সব কিছু জানার পরেও তাকে কিচ্ছু বলে না। ফলে সিনচি হতাশ হয়ে বাড়ি ফিরে আসে। এদিকে সিনচিকে একটা সেল দিয়ে দেওয়ায় মিকির এখন আর আগের মতো পাওয়ার নেই। তাই তাকে শক্তি সঞ্চয় করার জন্য এখন থেকে দিনের বেলা 4 ঘন্টা করে ঘুমাতে হবে। আর এই টাইমে সে সিনচিকে কোনো রকম সাহায্য করতে পারবে না। এদিকে শহরের পুলিশদের সিনচির ব্যাপারে একটু সন্দেহ হয়। তারা সিনচির বাড়িতে ইনভেস্টিগেট করতে আসে, কিন্তু সিনচি চালাকি করে পুরো বিষয়টা অ্যাভয়েড করে এবং এমন একটা ভাব করে যে সে কিচ্ছু জানে না। ফলে পুলিশ অফিসাররা কিছু না বুঝেই চলে যায়। এরপর দেখা যায় ওই পুলিশ অফিসাররা প্যারাসাইটের ব্যাপারে জানার জন্য ইন্টারনেটে বিভিন্ন রকম ইনভেস্টিগেশন শুরু করে। আর এখানে একটা ভারী মজার ব্যাপার ঘটে। ইন্টারনেট থেকে তারা জানতে পারে প্যারাসাইটের চুল ছিঁড়লে কোঁকড়া হয়ে যায়। ফলে তারা প্যারাসাইট খুঁজে বের করার জন্য সামনে যাকেই পায় তারই মাথার চুল ছিঁড়তে শুরু করে। আর এখানে দেখা যায় এই শহরের বেশ কিছু লোক প্যারাসাইটের পক্ষে। এদের মধ্যে একটা লোক বেশ কিছু প্যারাসাইটদের আশ্রয় দিয়ে তাদের দিয়ে সব মানুষ ধ্বংস করার নানান রকম প্ল্যান তৈরি করছে। পরদিন স্কুলে সিনচি দেখে টিচারের ওই প্যারাসাইটওয়ালা স্টুডেন্ট তাদের স্কুলের ড্রয়িং টিচার হিসেবে জয়েন করেছে। মূলত সিনচির ওই ক্লাস টিচার সিনচির উপর নজর রাখার জন্য তাকে এখানে এনেছে। তবে ধীরে ধীরে বাকি সব স্টুডেন্ট বুঝে ফেলে যে সে একজন প্যারাসাইট। ফলে সে হঠাৎ একদিন সব স্টুডেন্টদের উপর হামলা করে এবং অনেক স্টুডেন্টকে মেরেও ফেলে। তখন সিনচির গার্লফ্রেন্ড ওই প্যারাসাইটের সাথে যুদ্ধ করতে গেলে প্যারাসাইটটা তার উপরও আক্রমণ করে। তখনই সিনচি সেখানে চলে আসে এবং তার গার্লফ্রেন্ডকে বাঁচিয়ে সেখান থেকে নিয়ে আসে। তখনই ওই টিচার সেই বিল্ডিংটা ব্লাস্ট করে দেয়, কেননা সেভাবে এতে করে এই ঘটনার সাক্ষীরা সবাই মারা যাবে। সবাই ভাবে এখানে ওই খারাপ প্যারাসাইটটার মৃত্যু হয়ে গেছে। কিন্তু অবাক করা বিষয় হলো এই বিস্ফোরণের পরেও সেই ড্রয়িং টিচারওয়ালা প্যারাসাইটটার কিচ্ছু হয় না। সে উল্টো ওখানে তদন্ত করতে আসা পুলিশ অফিসারদের উপর আক্রমণ করে তাদেরকে মারতে শুরু করে। অবশেষে সিনচি তাকে মারার জন্য একটা প্ল্যান করে। সে অন্য একটা বিল্ডিংয়ের ছাদের উপর দাঁড়িয়ে একটা তীরের সাহায্যে ওই প্যারাসাইটটাকে মেরে ফেলে। তো এরপর সিনচি তার টিচারের সাথে দেখা করতে গেলে সেইবার তাকে পুলিশ অফিসারের বাড়ির অ্যাড্রেস দিয়ে দেয়। এখানে সিনচি তার মাকে দেখে অনেক ইমোশনাল হয়ে যায়, কিন্তু এক পর্যায়ে সে বুঝতে পারে যে তার মা তো অনেক আগেই মারা গেছে, আর এখন যে তার মায়ের রূপে আছে সে তো আসলে একটা প্যারাসাইট, আর এটাই তার মায়ের শরীরকে এখন নিয়ন্ত্রণ করে রেখেছে। কিন্তু এখানে বড় প্রবলেম হলো ঠিক তখনই নিকির ঘুমানোর সময় হয়ে যায়, আর এই কারণেই সিনচিকে একাই তার মায়ের সাথে লড়াই করতে হয়। সিনচি কোনো মতে তার মায়ের মধ্যে থাকা প্যারাসাইটের গলা কেটে দেয়, আর এখানে ওই প্যারাসাইটের সাথে সাথে তার মাও মারা যায়। আর এই মুভির সবথেকে হৃদয় বিদারক দৃশ্য এটাই, সামান্য এক প্যারাসাইটের জন্য ছেলে তার নিজের মাকেই মেরে ফেলে। না চাইতেও পৃথিবীর সবথেকে প্রিয় মানুষটাকে নিজের হাতে শেষ করে সিনচি যেন পাগলের মতো হয়ে যায়। তো এর বেশ কয়েকদিন পর দেখা যায়
শহরে কমিশনার নির্বাচনে ওই লোকটাই জিতে যায়, যে কিনা প্যারাসাইটের পক্ষে ছিল। আর এর মানে হলো ওই শহরের মেয়র এখন পুরোপুরি প্যারাসাইটের পক্ষে। এরপর সিনচি তার গার্লফ্রেন্ডকে দেখতে হসপিটালে যায়, আর এখানে সে তার গার্লফ্রেন্ডকে জানায় যে এক এক করে সে এই শহরের সব প্যারাসাইটকে ধ্বংস করে ফেলবে। মূলত শহরে প্যারাসাইট আসার কারণে সিনচির মাকে সে নিজেই খুন করতে বাধ্য হয়েছিল। তাই সে শপথ নিয়েছে যে সে সকল প্যারাসাইটকে মেরে ফেলবে। আর ঠিক ওই সময়ে কেউ একজন তাদের উপর নজর রাখছিল। মূলত ওই লোকটা কারো পাঠানো একজন গোয়েন্দা ছিল। ওখানে সে সিনচির কিছু ছবি তুলে নেয়। এর কিছুদিন পর ওই গোয়েন্দা সিনচিকে ফলো করতে করতে সিনচির হাতে ধরা পড়ে যায়। সিনচি তার কাছ থেকে জানতে পারে যে এই গোয়েন্দাকে তার টিচারই পাঠিয়েছে তার উপর নজর রাখতে। আসলে মিকি আর সিনচি মিলে সব প্যারাসাইটদের মারতে শুরু করায় ওই টিচার তাদের নিয়ে একটু ভয়ে ছিল, তাই সারাক্ষণ তাদের উপর নজর রাখার জন্য সে এসব করছে। এদিকে শহরের আর্মি এবং পুলিশ জানতে পেরেছে যে বর্তমানে শহরে প্যারাসাইট নামক এক ধরনের প্রাণী ঢুকেছে। তারা একের পর এক মানুষ মেরে তাদের মাংস খাচ্ছে। তবে কে সাধারণ মানুষ আর কার মধ্যে প্যারাসাইট ভর করছে এটা আইডেন্টিফাই করার জন্য পুলিশ তাদের কাস্টাডিতে থাকা একজন সিরিয়াল কিলারের সাহায্য নেয়। কারণ সেই সিরিয়াল কিলার বুঝতে পারত যে কে আসল মানুষ আর কার মধ্যে প্যারাসাইট ভর করছে। এরপর সেই সিরিয়াল কিলারের সামনে এক এক করে শহরের কিছু সন্দেহভাজন লোককে নিয়ে আসা হয়। তাদের প্রত্যেককে দেখে সে বলে যে তারা সবাই নর্মাল মানুষ। এরপর সিনচিকে তার সামনে আনা হলে তাকে দেখে সে কিছুক্ষণ চুপ করে কিছু একটা ভাবে। তারপরে তাকেও সে নর্মাল মানুষ বলে, যদিও সিনচির ভেতর তো মিকি নামক একটা প্যারাসাইট আছে। তো এরপর প্যারাসাইটের পক্ষে থাকা সেই মেয়র তার অফিস বিল্ডিংয়ের একটা রুমে কিছু মানুষরূপী কিছু প্যারাসাইটকে নিয়ে একটা বিশেষ মিটিং করে। আর এখানে সেই টিচারও ছিল। আসলে মেয়রও জেনে যায় যে সিনচিও তার প্যারাসাইট বন্ধু মিলে এই শহরের বাকি প্যারাসাইটদের এক এক করে মেরে ফেলছে। তাই মেয়র এখন সিনচি ও মিকিকে মেরে ফেলতে চায়, কিন্তু টিচার বলে যেহেতু প্যারাসাইট মিকি সিনচির শরীরের মধ্যে রয়েছে, তাই সিনচিকে মারলে তার সাথে নিকিও মারা যাবে, আর এতে করে আমাদের একজন সাথী কমে যাবে। আসলে সে মানুষের বাচ্চা জন্ম দেওয়ার পর থেকে মানুষের প্রতি তার এক আলাদা রকমের ভালোবাসা তৈরি হয়েছে। এখন সে মানুষের জীবনযাপন বুঝে মানুষের মতোই বাঁচতে চায়। আর তাই সে প্রথম থেকেই সিনচিকে মারতে চাইলেও এখন সে সিনচির কোনো রকম ক্ষতি করতে চায় না। ওই দিন সিনচি বাড়ি যাওয়ার সময় হঠাৎ মিকি তার আশেপাশে তার থেকেও শক্তিশালী প্যারাসাইটের উপস্থিতি টের পায়। সে সিনচিকে সতর্ক করে বলে, তোমাকে মারার জন্য 5টা প্যারাসাইট তোমার দিকে ক্রমশ এগিয়ে আসছে। আসলে সেই মেয়র মিকি আর সিনচিকে মারার জন্যই ওই প্যারাসাইটগুলোকে পাঠিয়েছে। ঠিক তখনই দেখা যায় 5টা প্যারাসাইট বহনকারী এক ব্যক্তি সিনচির দিকে এগিয়ে আসছে। প্রথমে মিকি একাই ওই প্যারাসাইটের সাথে লড়াই করতে থাকে এবং এক পর্যায়ে সে তার মাথা কেটে ফেলে। কিন্তু ওই লোকটার মধ্যে একসাথে 5টা প্যারাসাইট থাকায় সে বাকি প্যারাসাইটদের থেকে কয়েকগুণ বেশি শক্তিশালী ছিল। তাই ওই প্যারাসাইটটা চোখের পলকে আবার মাথা রিজেনারেট করে। কিন্তু তারপরও মিকি ও সিনচি কোনোরকমে পালিয়ে সেখান থেকে বেঁচে যায়। এদিকে টিচার মেয়রকে বলে, আমি বারণ করা সত্ত্বেও কেন তুমি সিনচি ও নিকিকে মারার জন্য প্যারাসাইট পাঠালে? তার এমন কথা শুনে মেয়র বুঝতে পারে যে টিচার মা হওয়ার পর থেকে মানুষের মধ্যে যেমন ইমোশন থাকে ঠিক তেমনভাবেই টিচারের মধ্যেও ইমোশন আসতে শুরু করেছে। তাই পরবর্তীতে মেয়র টিচারকে মারার জন্য 3টা প্যারাসাইট পাঠায়। যেহেতু টিচার নিজেই প্যারাসাইট, তাই সে বিষয়টা বুঝতে পারে আর একাই 3জনকে একসাথে মেরে ফেলে। ওই দিন টিচার বাড়ি ফিরে জানতে পারে তার বাচ্চাকে কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে। আর যাওয়ার সময় কিডন্যাপার একটা চিরকুট রেখে যায়, যেখানে লেখা ছিল, তোমার বাচ্চা এখন আমার কাছে আছে, আর তুমি যদি তাকে ফিরে পেতে চাও তাহলে এখনই ব্রিজের কাছে চলে এসো। মূলত টিচারের বাচ্চাকে ওই ডিটেকটিভ কিডন্যাপ করেছিল। আসলে কয়েকদিন আগে কে বা কারা এই কিডন্যাপারের মেয়েকেই তার নিজের বাড়িতে খুন করে রেখে যায়। আর যেহেতু ডিটেকটিভ জানতো টিচার একজন প্যারাসাইট, তাই সে সন্দেহ করে যে তার মেয়েকে টিচারই মেরে ফেলেছে। আর তাই সে টিচারের বাচ্চাকে মেরে ফেলে তার মেয়ে হত্যার প্রতিশোধ নিতে চায়। কিন্তু সিনচি এসে তাকে বলে যে বাচ্চাটাকে মেরে তুমি কি করবে? সে তো কোনো প্যারাসাইট নয়, বরং আমাদের মতোই রক্ত মাংসে গড়া মানুষ। কিন্তু সিনচির কথা লোকটা না শুনে বাচ্চাটাকে পাশের নর্দমায় ফেলে দিতে চায়। কিন্তু তখন টিচার তার বাচ্চাকে বাঁচানোর জন্য অন্য কোনো উপায় না পেয়ে সে প্যারাসাইটের রূপে চলে আসে। সে তার বাচ্চাকে নিজের কাছে নিয়ে নেয় আর ওই ডিটেকটিভকে সেখানেই মেরে ফেলে। এদিকে পুলিশরা যখন জানতে পারে ওই টিচারের মধ্যেও প্যারাসাইট রয়েছে, তখন পুলিশরা টিচারের উপর গুলিবর্ষণ করতে শুরু করে। সে তখন কোনো রকমে চুল দিয়ে তার বাচ্চাটাকে রক্ষা করে আর তার বাচ্চাটাকে সে সিনচির হাতে তুলে দেয় এবং ওই টিচার সেখানেই মারা যায়। এখানে তাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখে সিনচির তার মায়ের কথা মনে পড়ে যায়।
সেও অনেক ইমোশনাল হয়ে যায়। এদিকে মেয়রের অফিস পুলিশ এসে ঘিরে ফেলে, কারণ সবাই জেনে যায় যে মেয়র তার অফিসের মধ্যে অনেক প্যারাসাইট লুকিয়ে রেখেছে। এরপর পুলিশ ফোর্স মেয়রের অফিস থেকে এক এক করে সব প্যারাসাইটদের বের করতে থাকে, আর সেখানে সেই সিরিয়াল কিলারকেও নিয়ে যাওয়া হয় আসল মানুষ আর প্যারাসাইটকে শনাক্ত করতে। সবশেষে যেসব প্যারাসাইটদের শনাক্ত করা হয়, পুলিশ তাদের গুলি করে মেরে ফেলে। এদিকে মেয়রের অফিসে পুলিশ না পেরে মেয়রকেও মেরে ফেলে, কেননা ওই মেয়র তখন প্যারাসাইটের পক্ষে কথা বলছিল, এবং তাকে মারার সাথে সাথেই ওখানেই সিরিয়াল কিলার হেসে ওঠে এবং বলে যে একে কেন মেরেছ, এ তো প্যারাসাইট ছিল না। আর ঠিক তখনই তার পেছন থেকে সেই 5টা প্যারাসাইটওয়ালা লোকটা চলে আসে। তাকে সেখানে দেখে ওই সিরিয়াল কিলার বুঝতে পারে যে এর মধ্যে 5টা প্যারাসাইট রয়েছে। এরপর পুলিশ ফোর্স সেই 5টা প্যারাসাইটওয়ালা লোকটার উপর আক্রমণ করে, কিন্তু সে এতটাই পাওয়ারফুল ছিল যে একটা গুলিও তার উপর কোনো ইফেক্ট ফেলে না, বরং সে এখানে সিনচিকে মারতে চাইছিল। আর এই কারণে সে আবারও ফিরে এসেছে। এখানে ওই প্যারাসাইট পুলিশের মধ্য থেকে সবচেয়ে বড় অফিসারটাকে মেরে ফেলে, আর এটা দেখে ভয় পেয়ে বাকি পুলিশরাও কেউ তার সামনে আসতে চায় না। এদিকে সিনচি এবং মিকি দ্রুত সেখান থেকে পালিয়ে যায়, এবং পালানোর সময় তারা একটা গাড়ি নিয়ে যায়। কিন্তু ওই প্যারাসাইট এতটাই শক্তিশালী ছিল যে সে মুহূর্তের মধ্যেই ওই গাড়ির উপরে এসে হামলা করে, এবং এখানে ওই গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। মিকি এবং সিনচি কোনো মতে ওই গাড়ি থেকে বেরিয়ে আসে, কিন্তু এত বড় অ্যাক্সিডেন্টে ওই প্যারাসাইটের কিছুই হয় না। এরপর নিকি ও সিনচি পালিয়ে একটা জঙ্গলের ভেতর চলে যায়। এখানে মিকি জানায় যে সে যতক্ষণ সিনচির শরীরের সাথে যুক্ত থাকবে ততক্ষণে প্যারাসাইটটা তাদের লোকেশন জেনে যাবে, আর এই কারণে তারা দুজন আলাদা হয়ে যায়। তারা দুইজন দুই দিক থেকে ওই প্যারাসাইটের উপর হামলা করে, কিন্তু তারপরেও ওই প্যারাসাইট সিনচিকে অনেক আঘাত করে। এখানে মিকি তার সর্বস্ব ত্যাগ করে সিনচিকে পালিয়ে যেতে সাহায্য করে, কিন্তু মিকি ওই প্যারাসাইটের হাতে মারা যায়। সিনচি এখানে মিকিকে হারিয়ে অনেকটা কষ্ট পায়, কিন্তু তারপরেও সে কোনো মতে ওই জঙ্গল থেকে পালিয়ে তার গার্লফ্রেন্ডের বাড়িতে চলে আসে। সে তার গার্লফ্রেন্ডকে সবটাই জানায়, এবং তার অবস্থা খুব খারাপ থাকায় তার গার্লফ্রেন্ড তার দেখাশোনা করে। কিন্তু সকাল হতেই সিনচি লক্ষ্য করে তার হাতের কাটা অংশ দিয়ে মিকির আরও একটা সেল জন্ম নিচ্ছে। যেহেতু আগেরবার সিনচিকে বাঁচানোর জন্য নিকি তার সেল সিনচির শরীরে দিয়েছিল, তাই মিকি আবারও চাইলে সিনচির শরীরে নতুন করে জন্ম নিতে পারবে। কিন্তু সিনচি যখন বুঝতে পারে যে মিকি তার শরীরে আবারও জন্ম নিচ্ছে, তখন সে ভয় পেয়ে যায়, কেননা তার শরীরে নিকি থাকলে ওই প্যারাসাইটটা আবারও সিনচির লোকেশন জেনে যাবে, আর এর ফলে তার গার্লফ্রেন্ডের জীবনের ঝুঁকিও বেড়ে যাবে। এ কারণেই সে তার গার্লফ্রেন্ডের বাড়ি থেকে চলে আসে এবং ডিসাইড করে শহর থেকে অনেক দূরে চলে যাবে। কিন্তু ঠিক তখনই দেখে প্যারাসাইটটা তাদের সামনে চলে এসেছে। সিনচি ওই প্যারাসাইটের ফোকাস নিজের দিকে নেওয়ার জন্য সেখান থেকে দৌড়ে পাশের একটা কেমিক্যাল ফ্যাক্টরির ভেতর প্রবেশ করে, আর তখন প্যারাসাইটটাও তার পিছু পিছু যায়। কিন্তু মিকি তখনও ভালোভাবে গ্রো করে পারেনি, তাই সিনচি একাই ওই প্যারাসাইটের সাথে লড়তে থাকে। লড়াইয়ের এক পর্যায়ে সিনচি একটা রড ওই প্যারাসাইটের পেটে ঢুকিয়ে দেয়, কিন্তু এতে তার কিচ্ছু হয় না। ঠিক তখনই মিকি ওই প্যারাসাইটের উপর হামলা করে, আর এর মধ্যে ওই প্যারাসাইটটা হঠাৎ ছটফট করতে শুরু করে। আসলে ওই রডে বিষাক্ত কেমিক্যাল থাকায় ওই লোকটার শরীরে রিয়াকশন করে, যার শরীরে এতদিন ধরে এই 5টা প্যারাসাইট ভর করেছিল। আর কেমিক্যাল রিয়াকশনের ফলে প্যারাসাইটগুলো ভেতরে আটকে থাকতে চায় না, ফলে প্যারাসাইটগুলো বাইরে বেরিয়ে আসতে চেষ্টা করে। কিছুক্ষণের মধ্যেই প্যারাসাইটগুলো তার পুরো শরীরকে ছিন্নভিন্ন করে বেরিয়ে যায়, আর সেখানে লোকটার কঙ্কাল বিভৎসভাবে পড়ে থাকে। সিনচি না চাইতেও ওই কঙ্কালটাকে নিচে জ্বলতে থাকা আগুনে ফেলে দেয়, কেননা কঙ্কালটা থাকলে আবারও ওই প্যারাসাইটগুলো তার ভেতরে এসে ঢুকবে। এরপর বেশ কয়েকটা মাস কেটে যায়, সবকিছু আবারও আগের মতো নর্মাল হয়ে যায়। এখন একমাত্র মিকি ছাড়া পৃথিবীতে আর কোনো প্যারাসাইট বেঁচে নেই, ফলে মিকিও সিদ্ধান্ত নেয় যে সেও এই পৃথিবী ছেড়ে চলে যাবে। তাই একদিন মিকি সিনচিকে বলে, এই পৃথিবীতে আমি ছাড়া আর কোনো প্যারাসাইট বেঁচে নেই, আর এভাবে আমাদের দুজনের একসাথে থাকাটা উচিত না। তাই আমি ঠিক করেছি আমিও তোমার শরীর থেকে আলাদা হয়ে যাব। কিন্তু সিনচি সারা জীবন মিকিকে তার শরীরে এভাবেই রেখে দিতে চায়। সে তার একমাত্র বন্ধু মিকিকে কোনোভাবেই হারাতে চায় না। তখন সিনচি মিকিকে অনেক অনুরোধ করে তার শরীরে এভাবেই থেকে যেতে, কিন্তু ততক্ষণে মিকি তার শরীর থেকে আলাদা হয়ে যায়, আর মুহূর্তের মধ্যেই সিনচির হাত আবারও আগের মতো একটা সাধারণ হাতে পরিণত হয়। এতে সিনচি অনেক দুঃখ পায়, সে মিকিকে অনেক মিস করতে থাকে। এরপর আরও কয়েকটা মাস কেটে যায়। দেখা যায় সিনচি ও তার গার্লফ্রেন্ড এখন অনেক খুশিতে জীবন কাটাচ্ছে, আর তারা মাঝে মধ্যে টিচারের ওই বাচ্চাটাকে চাইল্ড কেয়ার হোমে দেখতে যায়। একদিন তারা ওই বাচ্চাটাকে দেখে বাড়ি ফেরার সময় সিনচি তার গার্লফ্রেন্ডকে রাস্তায় দাঁড়িয়ে রেখে কফি আনতে যায়। ঠিক তখনই দেখা যায় সেই সিরিয়াল কিলার আড়াল থেকে লুকিয়ে সিনচির গার্লফ্রেন্ডকে ফলো করতে থাকে, আর কিছুক্ষণের মধ্যেই সে সিনচির গার্লফ্রেন্ডকে কিডন্যাপ করে পাশের এক ছাদে নিয়ে যায়। ওই ছাদে থাকা একটা লোক মেয়েটাকে বাঁচাতে এলে সেই সিরিয়াল কিলার ওই লোকটাকেই মেরে ফেলে। কিছুক্ষণ পরে সিনচিও তাদের পিছু পিছু চলে আসে। সেখানে ওই সিরিয়াল কিলার আর সিনচির মধ্যে অনেক কথা কাটাকাটি হয়,
আর এক পর্যায়ে ওই সিরিয়াল কিলার সিনচির গার্লফ্রেন্ডকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন সিনচি ছুটে তার গার্লফ্রেন্ডকে বাঁচাতে যায়, আর সাথে সাথে সেই সিরিয়াল কিলারকেও সে মেরে ফেলে। কিন্তু ততক্ষণে তার গার্লফ্রেন্ড তার নাগালের বাইরে চলে গেছে। সিনচি তার গার্লফ্রেন্ডকে এভাবে মরতে দেখতে পারবে না বলে চোখ বন্ধ করে ফেলে। ওই অবস্থায় তার গার্লফ্রেন্ডের সাথে কাটানো সব স্মৃতি তার মনে পড়ে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যখন সে চোখ খোলে সে দেখতে পায় তার গার্লফ্রেন্ড তার হাত ধরে রয়েছে। আর এটা কিভাবে সম্ভব? তার গার্লফ্রেন্ড তো অনেক আগেই তার নাগালের বাইরে চলে গিয়েছিল। তখন সিনচি বুঝতে পারে মিকি তখনও তার শরীরের সাথে যুক্ত রয়েছে, মিকি এখনও তাকে ছেড়ে যায়নি। আর এখানে মিকি তাকে সাহায্য করেছে তার গার্লফ্রেন্ডকে বাঁচাতে। আর ঠিক এমনই একটা হ্যাপি এন্ডিংয়ের সাথে সাথে আমাদের আজকের গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটা? অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। আল্লাহ হাফেজ।